শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দিশপুরে জোর অঙ্ক কষা, কার দখলে ক্ষমতা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক, ইউপি সরকারকে তদন্তের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। মণিপুরে প্যারা কমান্ডো মোতায়েন, ইম্ফলে রাতের মিছিলে হিংসা ও শান্তি, উখরুলে গিয়ে নাগা ও কুকিদের শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। রমণী মোহন ইনস্টিটিউটের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ মিশন রঞ্জনের। আসামে 15টি আসন আসা, বিকল্প সরকারের সমর্থনে প্রস্তুত এআইইউডিএফ। শিলচরে 10-15 হাজার ভোটে জয়ের দাবি অভিজিতের। পাথর বোঝাই 10 চাকার লরির চলাচলে বেহাল রাস্তা, খুবই ফেটে পড়েন কর্কট বস্তির জনগণ। পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল পর্যটকবাহী ভ্যান, মৃত নয়। এবং সর্বশেষ খবরটি হল 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল লেবানন, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। 10ম যুদ্ধ থামালাম, নিজেই নিজেকে কৃতিত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোট শেষ হতেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়, ক্ষমতার সমীকরণ। 9 এপ্রিল এক দফায় সম্পন্ন হওয়া ভোটে 126টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামা 722 জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএমে বন্দী। ফল প্রকাশ পাবে 4 মে। কিন্তু তার আগেই দিশপুরের রাজনৈতিক অন্দনে জোরদার অঙ্ক কষা। কে গড়বে সরকার, কোন পথে তৈরি হবে সংখ্যাগরিষ্ঠতা, সেই প্রশ্নেই এখন ব্যস্ত সব শিবির। ভোটের দিন রাজ্য জুড়ে যে অংশগ্রহণ দেখা গিয়েছে তা এই নির্বাচনের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে। সকাল থেকেই বহু কেন্দ্রে লম্বা লাইন, গরম উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি। এই ছবি বুঝিয়ে দিয়েছে লড়াই একেবারে টান টান হয়েছে। কোথাও সরাসরি মুখোমুখি লড়াই, কোথাও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এই বৈচিত্র্যময় সমীকরণই এখন ফলাফলকে ঘিরে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী সমীক্ষাগুলিতে একটি প্রবণতা সামনে আসছে। বিজেপি নেতৃত্বাধীন জোট কিছুটা এগিয়ে থাকতে পারে। সংগঠনের বিস্তার, বুথ ভিত্তিক প্রস্তুতি এবং দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, এই দিকগুলি তাদের পক্ষে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোটের দিন সংগঠনের উপস্থিতি এবং ভোটারদের মোবিলাইজেশনের ক্ষেত্রে তারা এগিয়ে ছিল, এমনটাই বলছে একাংশ। তবে এই চিত্র নিয়ে দ্বিমত রয়েছে। কংগ্রেস, ইউডিএফ এবং ইউপিপিএল, এই 3 শিবিরই নিজেদের অঙ্কে ভরসা রাখছে। তাদের মতে ভোটের দিন বিভিন্ন অঞ্চলে যে সাড়া মিলেছে তাতে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। বিশেষ করে যেখানে বহু কোণায় লড়াই হয়েছে সেই আসনগুলিতে ফল শেষ মুহূর্ত পর্যন্ত দোদুল্যমান থাকতে পারে, এই বিশ্বাসেই এগোচ্ছে বিরোধী শিবির। এই অবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সুইং ফ্যাক্টর। কিছু আসনে ভোটের ব্যবধান অত্যন্ত কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই আসনগুলির ফল যেদিকে যাবে সেদিকেই যুক্ত পারে ক্ষমতার পাল্লা। ফলে প্রতিটি শিবিরই এখন এই সংবেদনশীল আসনগুলির হিসাব নিয়ে ব্যস্ত। পাশাপাশি ছোট দল এবং নির্দল প্রার্থীদের ভূমিকাও সামনে আসছে নতুন করে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কয়েকটি আসনের ফলই সরকার গঠনের অঙ্কের নির্ণায়ক হয়ে উঠতে পারে। সেই জায়গায় এই প্রার্থীদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে ফল ঘোষণার আগেই সম্ভাব্য সমর্থন নিয়ে নেপথ্যে আলোচনা শুরু হয়েছে। এই সমীক্ষার ইঙ্গিতের পাশাপাশি আন্ডার কারেন্টের কথা উঠে আসছে। অনেক ভোটারই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন, আবার অনেকেই প্রকাশ্যে মত দেন না। ফলে সমীক্ষার অঙ্ক সবসময় চূড়ান্ত ফলের সঙ্গে মেলে না, এই অভিজ্ঞতা আগেও রয়েছে। সেই কারণেই রাজনৈতিক শিবিরগুলি এখনও সতর্ক। কোনো পক্ষই খোলাখুলি জয়ের দাবি করতে চাইছে না। এদিকে 4 মের গণনা প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও জোরদার হয়েছে। বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। নির্বাচন কমিশনের লক্ষ্য পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় এবং কোনো অশান্তির পরিস্থিতি তৈরি না হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলিও নিজেদের অভ্যন্তরীণ রিপোর্ট খতিয়ে দেখছে। বুথ ভিত্তিক তথ্য, প্রার্থীদের ফিডব্যাক এবং সংগঠনের মূল্যায়ন, এই সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে ফল পরবর্তী কৌশল। কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, এই বিশ্লেষণই এখন নির্ধারণ করছে প্রতিটি শিবিরের পরবর্তী পদক্ষেপ। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের আগ্রহ চরমে পৌঁছেছে। কে জিতবে, কে হারবে, এই প্রশ্নের পাশাপাশি এখন বড় আলোচনা কে গড়বে সরকার। চায়ের দোকান থেকে অফিস, বাজার থেকে পাড়া, সব জায়গাতেই এখন একটাই বিষয়, 4 মের রায়।
ভোটের পরের এই সময়টাও তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাইরে শান্ত পরিবেশ থাকলেও রাজনৈতিক অন্দরে টানটান উত্তেজনা বজায় রয়েছে, কারণ ইভিএমে বন্দী ভোটের সংখ্যাগুলি নির্ধারণ করবে আগামী 5 বছরের রাজনৈতিক দিশা। বর্তমান সমীক্ষায় বিজেপি জোট কিছুটা এগিয়ে থাকলেও ছবিটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। ব্যবধান যদি কম থাকে তাহলে শেষ মুহূর্তে সমীকরণ বদলাতেও পারে। বিশেষ করে দোদুল্যমান আসনগুলির ফল পুরো চিত্র পাল্টে দিতে পারে। এই সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 4 মে সেই দিন, যেদিন স্পষ্ট হবে দিশপুরের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাচ্ছে। 722 জন প্রার্থীর মধ্যে কারা জয়ী হবে, কোন দল বা জোট গড়বে সরকার, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে একসঙ্গে। তার আগে পর্যন্ত রাজ্যের রাজনীতি ঘুরছে সমীক্ষা, অঙ্ক এবং অপেক্ষার বৃত্তে টান টান উত্তেজনায়। পরবর্তী খবরটি হল, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ঘিরে বড় আইনি ধাক্কা খেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এলাহাবাদ উচ্চ আদালতের লখনৌ বেঞ্চ শুক্রবার তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। পাশাপাশি মামলার গুরুত্ব বিবেচনা করে গোটা তদন্তভার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার সূত্রপাত রায়বেরেলির বাসিন্দা বিঘ্নেশ শিশিরের অভিযোগ থেকে। তার দাবি, রাহুল গান্ধীর কাছে ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে এবং তিনি সেখানে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। এই অভিযোগে কোতোয়ালি থানায় এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছিল। তবে গত জানুয়ারিতে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন মামলাকারী। শুক্রবার লখনৌ বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতি সুভাষ বিদ্যার্থী নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে এফআইআর দায়েরের নির্দেশ দেন। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার যে আবেদন জানানো হয়েছিল তাও মঞ্জুর করে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে এফআইআর দায়েরের পরপরই মামলাটি কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। মামলা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি শাখাকে সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র পেশ করা হয়েছে। মামলাকারীর দাবি, রাহুল গান্ধীর ব্রিটেনের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকার তথ্য নথিতে উল্লেখ রয়েছে। এই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023, অফিসিয়াল সিক্রেটস আইন 1923, পাসপোর্ট আইন 1967 এবং বিদেশি আইন 1946-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাকারীর মতে বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং জাতীয় নিরাপত্তা ও নাগরিকত্ব সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে জড়িত। পরবর্তী খবরটি হল, আসামে 15টি আসন আসা বিকল্প সরকারের সমর্থনে প্রস্তুত এআইইউডিএফ। ভোট গণনার জন্য মাত্র 2 সপ্তাহ বাকি থাকতেই আসামের রাজনৈতিক দাবি ও পাল্টা দাবি তীব্র হতে শুরু করেছে। দলগুলো বিপরীতমুখী ফলাফল উপস্থাপন করছে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক রফিকুল ইসলাম বলেছেন, দলটি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রায় 15টি বা তার বেশি আসন জয়ের আশা করছে। তিনি গুয়াহাটিতে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা এইবার 28-29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা বিশ্বাস করি আমরা প্রায় 15টি বা তার বেশি আসন জিতব। দলের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে ইসলাম বলেছেন, এআইইউডিএফ বিজেপির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং বিকল্প সরকারকে সমর্থন করার জন্য যে কোনো ত্যাগ করতে প্রস্তুত। যদি কোনো বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সরকার গঠন করে আমরা আমাদের সমর্থন প্রদান করব, তিনি যোগ করেছেন। একই সঙ্গে স্বীকার করেছেন যে চূড়ান্ত চিত্রটি কেবল ফলাফল ঘোষিত হলে প্রকাশ পাবে। এই মন্তব্যগুলি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতামূলক পূর্বাভাসের মধ্যে এসেছে। এর আগে 13 এপ্রিল আসাম জাতীয় পরিষদ দাবি করেছিল যে বিরোধী জোট পরবর্তী সরকার গঠনের জন্য প্রস্তুত। 68-76 আসনের একটি সংখ্যা পূর্বাভাস করেছে। এজেপির সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া দাবি করেছিলেন যে বিজেপি 35-40টি আসনে সীমাবদ্ধ থাকবে। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি নেতৃত্বাধীন জোটের জন্য একটি নির্ণায়ক বিজয়ের উপর আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। 126 সদস্যের বিধানসভায় 90টিরও বেশি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছেন। তিনি বিরোধীদের দুর্বল পারফরমেন্সের পূর্বাভাসও দিয়েছেন। এআইইউডিএফ মাত্র 4 থেকে 5টি আসন পেতে পারে। কংগ্রেস 20 আসনের নিচে থাকতে পারে। শাসক জোট এবং বিরোধী উভয়ই তাদের সম্ভাবনার উপর আত্মবিশ্বাস প্রকাশ করেছে। পরবর্তী খবরটি হল, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। শিলচর বিধানসভা আসনে জয় নিয়ে খুবই আশাবাদী বিজেপি। নির্বাচনোত্তর পর্যালোচনা বৈঠকে বিজেপির পক্ষ থেকে যে হিসেব কষা হয়েছে সে অনুযায়ী
তাদের প্রার্থী রাজদীপ রায় জয়ী হচ্ছেন বিশাল ভোটের ব্যবধানে। যদিও বিজেপির এই হিসেব নিকেশকে পাত্তা দিতেই রাজি নন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। তার দাবি 4 মে ভোট গণনার দিন প্রমাণিত হয়ে যাবে বিজেপির হিসাব কতখানি ভুল। অভিজিৎ জানান, তার পক্ষ থেকে ভোটের যে হিসেব নিকেশ করা হয়েছে এতে তিনি জয়ী হচ্ছেন 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে। অভিজিতের দাবি, শিলচরের সংখ্যাগুরু ভোটারদের প্রায় 40% নীরবে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। সাংসদ হিসেবে বিগত দিনে বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের ব্যর্থতা ও জনসংযোগহীনতার দরুন ক্ষুব্ধ হয়ে বিশাল সংখ্যক এই সংখ্যাগুরু ভোটার ভোট দিয়েছেন কংগ্রেসকে। এই ভোটারদের অনেকেই ফোন করে তাকে ব্যাপারটা জানিয়ে দিচ্ছেন, যদিও বাইরে কেউ তা বুঝতে দিচ্ছেন না আর ব্যাপারটা ধরতে পারছেন না বিজেপি নেতৃত্ব, যার দরুন নিজেদের মতো হিসেব কষে তারা মনের আনন্দে রয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজেপির অবস্থা হবে আকাশ থেকে ভেঙে পড়ার মতো। পরবর্তী খবরটি হলো, পাথর বোঝাই 10 চাকার লরির চলাচলে বেহাল রাস্তা, খুবই ফেটে পড়েন কর্কট বস্তির জনগণ। রাস্তার নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই পাথর বোঝাই 10 চাকার ভারী লরির অবাধ যাতায়াতে বেহাল হয়ে পড়েছে মিজোরাম সীমান্তবর্তী দোলাইসম জেলার কর্কট বস্তি এলাকার সড়ক। এই পরিস্থিতিতে খুবই ফেটে পড়ে শনিবার স্থানীয় বাসিন্দারা লরির চলাচল বন্ধ করে তীব্র প্রতিবাদে সামিল হন। জানা গেছে, দীর্ঘ প্রায় 1 যুগ ধরে বাগাসের খান সড়কের দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন এলাকাবাসী। সম্প্রতি নেপকোর উদ্যোগে সিসি ব্লক বসিয়ে 4 মিটার প্রস্থের এই রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে, যা এখনও চলছে। এলাকার গ্রুপ সদস্য সাবিল ইসলাম বড়ভূঁইয়া, বিডিপি কর্মকর্তা ও অন্যান্য বাসিন্দারা অভিযোগ করেন, 3 দিন ধরে প্রায় 40 টন পাথর বোঝাই লরির যাতায়াতে সদ্য নির্মীয়মান রাস্তার একাধিক অংশ বসে গেছে। পাশাপাশি রাস্তার পাশের ডালাইও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশঙ্কা, এইভাবে ভারী যান চলাচল অব্যাহত থাকলে স্বল্প সময়ের মধ্যেই নতুন রাস্তা আবার আগের বেহাল অবস্থায় ফিরে যাবে। তাই অবিলম্বে রাস্তার বহন ক্ষমতা অনুযায়ী যান চলাচলের দাবি জানান তারা। অন্যথায় অতিরিক্ত বোঝাই লরির চলাচল আটকে দিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। পরবর্তী খবরটি হলো, পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল পর্যটকবাহী ভ্যান, মৃত নয়। তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার ভালপাড়াই পাহাড়ি এলাকায় শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে কেরল থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান গভীর খাদে পড়ে গেলে এই বিপর্যয় ঘটে। ঘটনায় চালকসহ আরও 4 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। জানা গেছে, মালাপ্পুরম জেলা থেকে 13 জন পর্যটককে নিয়ে ভ্যানটি বালপাড়াই পোল্লাচি পাহাড়ি রাস্তা দিয়ে নামছিল। পথে 13 নম্বর হেয়ারপিন বেল্টে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি রাস্তার ধারের ব্যারিয়ার ভেঙে গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বালপাড়াই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 8 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃতদের মধ্যে 7 জন মহিলা এবং 1 জন পুরুষ রয়েছেন। পরে পুল্লাচি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে মালাপ্পুরমের একটি স্কুলের কয়েকজন শিক্ষকও ছিলেন, যারা বালপাড়াই ভ্রমণে এসেছিলেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।